আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি অসাধারণ হিন্দি রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম সিদ্ধার্থ। সত্যিকারের ভালোবাসাগুলো ভয়ঙ্কর লেভেলের সুন্দর। সুন্দর কথাটার আগে ভয়ঙ্কর শব্দটা কেন ইউজ করলাম তা মুভিটি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনার জীবনের সেই প্রথম ভালোবাসার কথাটা কি আপনার মনে আছে? যাকে পটানোর জন্য আপনি কতই না পাগলামো করতেন, তাকে এতটা চাইতেন যে মনে হতো সে দুনিয়ার শেষ প্রান্তে থাকলে আপনি 7 সাগর পাড়ি দিয়েও তার কাছে ছুটে যাবেন। তার জন্য আপনি এমন সব কাণ্ড কারখানা করেছেন যা অন্যদের চোখে ছিল নিতান্তই পাগলামো, কিন্তু সেই পাগলামোর আড়ালে লুকিয়ে থাকা চরম ভালোবাসার অনুভূতিটা কেবল আপনিই ফিল করতে পারতেন। এখন যদি আপনাকে প্রশ্ন করি আপনি তাকে কতটা ভালোবাসতেন বা আজও কতটা ভালোবাসেন, সেটা এক শব্দে প্রকাশ করুন। জানি আপনি এমন কোনো শব্দ খুঁজে পাবেন না, কিন্তু হিন্দিতে এমন একটা শব্দ আছে, সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ শব্দটি কিভাবে আপনার সেই ভালোবাসার চরম লেভেল প্রকাশ করে তা এই মুভিটি দেখলে হাড়ে হাড়ে টের পাবেন। কেউ কাউকে সর্বোচ্চ কতটা ভালোবাসতে পারে, কেউ কাউকে পাওয়ার জন্য সর্বোচ্চ কতটা উন্মাদ হতে পারে, কেউ কারো কাছে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কি চরম লেভেলের পাগলামি করতে পারে, আর সত্যিকারের ভালোবাসাগুলো কতটা ভয়ঙ্কর সুন্দর হয় তা এই মুভিটি দেখলে প্রতিটি মুহূর্তে হৃদয় থেকে ফিল করতে পারবেন। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি ইন্ডিয়ার পাঞ্জাবে একটা ট্রেডিশনাল বিয়ের ধুমধাম চলছে। গৌতম ইরার শুভ বিবাহ। বন্ধুরা ব্লগ বানাচ্ছে। একজন বলে গৌতমের কথা কি বলবো, মানুষ ফ্রেঞ্চ ক্লাসে মেয়ে পড়াতে যায় আর ও গেছিল ফ্রেঞ্চ ভাষা শিখতে। আর ওর কপালটাও এমন, ও যখনই কোনো মেয়েকে পড়াতে যায় সেই মেয়ে ওকে ভাই বানিয়ে ফেলে। তখনই সিন ফ্ল্যাশব্যাকে গৌতম ইরার ফ্রেঞ্চ ক্লাসে চলে যায়। গৌতমের পাশের সিটের মেয়েটা ইরা, তাই গৌতম ইরার সাথে একটু ভাব জমানোর চেষ্টা করে। ও বলে তুমি ফ্রেঞ্চ কেন শিখতে এসেছো? গালি দেওয়ার জন্য। আমি সব ভাষার গালাগালি শিখতে চাই, কারণ গালি দিতে পারলে অনেক বখাটে ছেলেকে দূরে রাখা যায়। ও আচ্ছা, তো তুমি কেন শিখতেছো? আমি ইন্ডিয়ান ফরেন সার্ভিসে আছি, ভাবলাম যদি সিভিতে ফ্রেঞ্চ অ্যাড করা যায় তাহলে হয়তো প্রমোশন নিয়ে ইউরোপে চলে যাওয়া যাবে। আচ্ছা, তুমি তাইলে খুব সিরিয়াস ছেলে। আমার আবার এত সিরিয়াসনেস নেই। গৌতম ইরাকে পটানোর জন্য বলে আমার সাথে কফি খেতে যাবে না, আজকে ডিনারই করো আমার সাথে। ইরা ইশারা দিয়ে তার বয়ফ্রেন্ডকে দেখিয়ে বলে সাথে ওকেও নিয়ে আসি। গেল, গৌতমের সব প্রচেষ্টা জলে গেল। কিন্তু সিন বর্তমানে আসে। আমরা দেখি গৌতম ইরাকে তার এক্স বয়ফ্রেন্ডের হাত থেকে ছিনিয়ে এনেছে এবং ফাইনালি আজ তাদের বিয়ে। গৌতম তো মহা খুশি, সাথে গৌতমকে পেয়ে ইরাও তো খুশিতে পুরো গুলগুলা। তো এত খুশির একটা মুহূর্ত, তার উপর আবার বিয়ের অনুষ্ঠান। এখানে একটা গান না হলে কি চলে? না 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 না। তো গান শুরু হয়ে যায় ও গানের মধ্য দিয়ে আবার এদের বিবাহ কার্য সম্পূর্ণ হতে থাকে। তখন এদের দুজনের দুষ্টামো আর খুনসুটি দেখে আমরা স্পষ্ট ফিল করতে পারি এরা পুরো একদম পারফেক্ট কাপল। মনে হচ্ছে আল্লাহ যেন এদেরকে একে অপরের জন্যই বানিয়েছে। আর এটা যে শুধু আমরাই ফিল করতেছি তা নয়, এরা দুজনেও এটা ফিল করতেছে। তো যাই হোক, বিয়ের অনুষ্ঠান শেষের পর্বে আসলে গৌতম ওয়েডিং স্পিচ শুরু করে। অ্যাটেনশন প্লিজ, আজকে আমি খুব রোমান্টিক মুডে আছি, তাই আমার পারিবারিক কিছু রোমান্টিক হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করব। আজ থেকে 70 বছর আগে টার্কির এক রাস্তায় এক দরবেশ মহিলা আমার দাদাকে একটা আংটি দিয়েছিল। বলেছিল এই আংটিটা যার কাছে থাকবে সে তার স্বপ্নের নারীকে খুঁজে পাবে। আমার দাদা এই আংটির বদৌলতে খুঁজে পেয়েছিল আমার দাদিকে, আমার বাবাও এই আংটির বদৌলতে খুঁজে পেয়েছিল আমার মাকে, আর আমিও এই আংটির বদৌলতে খুঁজে পেয়েছি আমার ইরাকে। ইরা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আংটিটা পরবে? ইরা ইমোশনাল হয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই। গৌতম বলে ইরা, উপরওয়ালা তোমাকে আমার ভাগ্যে লিখে রেখেছিল, তাই তোমাকে আমি যদি লন্ডনে না পেতাম তো প্যারিসে পেতাম, প্যারিসে না পেতাম তো আমস্টারডামে পেতাম। তুমি দুনিয়ার যে কোনো দেশ, যে কোনো শহর, যে কোনো গলি, যেখানেই থাকতে না কেন আমি সেখানেই পৌঁছাতাম, কারণ তুমি আমার ভাগ্যে লেখা আছো। এতক্ষণ থেকে একটা ছেলে এসব খুব মনোযোগ দিয়ে শুনছিল। তো গৌতমের কথাগুলো শুনে ছেলেটি পুরো ইমপ্রেস হয়ে যায় ও খুশিতে শীষ বাজিয়ে ফেলে। এরপর কাছে এসে বলে ওরে ভাই, তুমি এটা কি স্পিচ দিলে, ডিরেক্ট কলিজায় গিয়ে হিট করেছে, একদম সুপার। এরা তুমি জিতেছো, সোনার টুকরো ছেলে পেয়েছো। এই বলে ছেলেটি চলে গেলে গৌতম ইরাকে বলে ছেলেটিকে। ইরা বলে আমি কি জানি, আমি তো ভাবছি তোমার আত্মীয়। এইলে, এটা কি হলো? ওদিকে ছেলেটির সাথে আরো 2জন বন্ধু ছিল। টোটাল 3 জন হারামি মিলে নিজের বাপের বিয়ে মনে করে ইচ্ছে মতো মদ গিলতেছে। এমন সময় ইরা এসে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কোন পক্ষের?
আমি তো আমার নিজের পক্ষের, এই বলে ছেলেটি হাসতে থাকে। তো এরপর ছেলেটি বলে, আমি জাগি, ভালো নাম যোগিন্দার, এ রানে, আর ও হলো পিঙ্কি। এত ভদ্র পরিবারের একটা বিয়েতে এমন খ্যাতমার্কা ছেলেদের বাজে আচরণে গৌতম খুবই বিরক্ত হয়েও ম্যানেজমেন্টের লোক ডেকে এদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তখন শেষ মুহূর্তে এসে জাগি ভদ্র আচরণে আসেও সিরিয়াস হয়ে বলে, ভাই সরি, আজকে আপনার বিয়ের দিন, শুধু শুধু আমাদের কারণে আপনার মুডটা নষ্ট করবেন না। আপনার স্পিচটা শুনে খুব ভালো লাগলো, তাই একটু এনজয় করতেছি। আর কি মদই তো, আমার বিয়েতে আইসেন, ইচ্ছে মতো খাওয়াবো। এই বলে জাগি কথা শেষ করতেই ম্যানেজমেন্টের লোকজন এদেরকে ধাক্কা দিয়ে বের করে দিলে জাগি বের হয়ে মুগ্ধতা নিয়ে আপন মনে বলতে থাকে, তুমি দুনিয়ার যে কোনো দেশ, যে কোনো শহর, যে কোনো গলি, যেখানেই থাকতে না কেন আমি সেখানেই পৌঁছাতাম, কারণ তুমি আমার ভাগ্যে লেখা আছো। শালা কি লাইনগুলোই না বলেছে, সোজা কলিজা বরাবর গিয়ে হিট করেছে। জাগির এমন রিয়াকশন দেখে আমরা বুঝতে পারি গৌতমের এই লাইনগুলো জাগির হৃদয়ের কোমল একটা জায়গাতে টাচ করে ফেলেছে। কিন্তু কেন? জাগির লাইফে তাহলে এমন কি কোনো ইমোশন আছে যা গৌতমের এই লাইনগুলো শুনে আলগা হয়ে গেছে? তো সিন চলে আসে 3 বছর পরে। আমরা দেখি কয়েকজন মানুষ একটা নির্জন পাহাড়ি রাস্তা ধরে হেঁটে হেঁটে কোথায় যেন পাড়ি জমিয়েছে। হাঁটতে হাঁটতে হাঁফিয়ে গেলে একটা জায়গায় এসে বসে। তখন এক ইউরোপিয়ান ড্রাইভার এসে বলে, তোমাদের আইডি, পাসপোর্ট সহ থাকা সকল কাগজপত্র পুড়িয়ে ফেলো। কিন্তু একই, এদের মাঝে দেখি সেই জাগিও আছে, সাথে 2 জন পাকিস্তানি ছেলে আর বিলাল নামের একটা ইন্ডিয়ান মুসলিম ছেলে। কিন্তু কেন এরা এইভাবে লুকিয়ে কোথায় যাচ্ছে? তো জাগি সব পুড়িয়ে দিয়ে শুধু একটা দাওয়াতের কার্ড ভাঁজ করে মোজার নিচে লুকিয়ে রাখে। এদিকে বিলাল তার মায়ের একটা ছবি বের করে শুধু দেখে যাচ্ছে। জাগি বলে, এটা পোড়াতে কষ্ট হলে ভাঁজ করে মোজার নিচে লুকিয়ে রাখ। তো এরপর একটা বদ্ধ শিপিং কন্টেনারের অন্ধকার কুঠুরিতে করে এদের যাত্রা শুরু হয়। ট্রাক চলতে থাকে। জাগি বলে, তোর পরিবার তোরে এভাবে একা ছেড়ে দিল? আমার পরিবারে কেউ নাই। আমার এক চাচাতো ভাই 5 বছর আগে লন্ডন গেছে, আমি গিয়ে তাকে খুঁজে বের করব। এবার বুঝতে পারি এরা লাইফ রিস্ক নিয়ে চোরাই পথে বিদেশে যাচ্ছে। তো এক পাকিস্তানি বলে, সে কিভাবে লন্ডন গেল? সে প্লেনের টায়ারের সাথে ঝুলে গেছে। সবাই হেসে ফেলে, বলে, হাইরে মূর্খ, প্লেন আকাশে ওড়ার পর টায়ার তো ভিতরে ঢুকে যায়। হ্যাঁ আমি জানি, তবে ওইখানেই ছোট্ট একটা জায়গা আছে, ওইটা ধরে বসে থাকা যায়। এরপর পাকিস্তানি ছেলেটি জাগিকে বলে, তুমি কোথায় যাচ্ছ? জাগি বলে, লন্ডন। তোমারও লন্ডনে কেউ আছে? এটা শুনতেই কেন জানি জাগির ফেসে অসম্ভব সুন্দর খুশি ফুটে ওঠে। ও জাগির মিষ্টি করে বলে, হ্যাঁ, আর আমি তার কাছে যাওয়ার জন্যই এই জীবন বাজি ধরেছি। তো এদিকে ট্রাক বেলারুস থেকে একের পর এক ইউরোপের দেশ পার হয়ে ফ্রান্সের ক্যালাই সমুদ্র বন্দরে চলে আসে। ড্রাইভার হঠাৎ গাড়ি থামালে তারা ভয় পেয়ে যায়। ড্রাইভার এসে ভাঙ্গা ভাঙ্গা ইংলিশে বলে, সামনে চেকপোস্ট, আমি যখনই হর্ন দিব তখনই তোরা এই পলিথিনগুলো মাথায় পরে নিবি। আমি গাড়ি টান দেওয়ার আগ পর্যন্ত কেউ নিঃশ্বাস ছাড়বি না, বুঝেছিস? ওদের কাছে যন্ত্র আছে, তোরা নিঃশ্বাস নিলেই ধরা পড়ে যাবি। আর যদি ধরা পড়িস তাইলে কিন্তু আমি তোদেরকে চিনি না, ঠিক আছে? তো বন্দরে হাজার হাজার গাড়ি পারাপার হচ্ছে। একসময় জাগিদের গাড়ির সিরিয়াল চলে আসে। ড্রাইভার হর্ন দেয় আর সবাই মুখে পলিথিন পরে নাই। এরপর নিঃশ্বাস বন্ধ করে আছে আর এদিকে চেকিং চলতেছে। কিন্তু এভাবে আর কতক্ষণ? একটা সময় বিলালের দম বন্ধ হয়ে আসলে সে যেই না পলিথিন খুলে ফেলার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে পাকিস্তানের লোকটা তার মুখ চেপে ধরে। মানে মরলে মরুক, তবু ধরা পড়া যাবে না। কিন্তু জাগি ঝাঁপিয়ে পড়ে বিলালকে বাঁচায়। বাট এর ফলে আবার এরা সবাই ধরা পড়ে যায় ও পুলিশ গাড়িতে উঠে এদেরকে অ্যারেস্ট করে। কাট হলে দেখি ইন্ডিয়ান ফরেন সার্ভিসের সে গৌতম তার সরকারি মারফাতিকে নিয়ে অভিবাসী ক্যাম্পে এসেছে। বন্দরে ধরা পড়া পরিচয়হীন লোকজন নিয়ে এখানকার কাজ কারবার। আর এখানেই জাগির জিজ্ঞাসাবাদ চলছে। তোমার নাম কি? দেশ কোথায়? বাবা মার নাম কি? অফিসার বিভিন্ন ভাষায় ট্রাই করছে, কিন্তু জাগির কিছুই স্বীকার করছে না। তাকে যেই প্রশ্ন করা হয় সে শুধু বলে অ্যাসাইলাম, অর্থাৎ আমার নিরাপত্তা ভিসা লাগবে। এমন সময় সে পাশের রুমে গৌতমকে দেখতে পেয়ে অবাক হয়ে ভাবে, আরে দাদা এখানে। এরপর সে ও দাদা বলে ডাকতে থাকে। গৌতম চিনতে না পারলে জাগি বলে, দাদা আমি জাগি, ওই যে আপনার বিয়েতে গেলাম, পরে আপনি বের করে দিলেন যে, মনে আছে? তারপরেও গৌতম পাত্তা না দিলে জাগি শীষ দিয়ে বলে, দাদা ওই যে তুমি দুনিয়ার যে কোনো দেশ, যে কোনো শহর, যে কোনো গলি, যেখানেই থাকতে না কেন আমি সেখানেই পৌঁছাতাম, কারণ তুমি আমার ভাগ্যে লেখা আছো। গৌতম এবার বিরক্ত হয়ে জাগিকে আলাদা একটা রুমে নিয়ে আসে ও বলে, তুমি কি সব জায়গায় এমন দাওয়াত ছাড়া ঢুকে পড়ো? না দাদা, সেরকম কিছু না, শাট আপ। তোর মতো লুজারদেরকে আমি প্রতিদিন ফেস করি। তোদের একই কাহিনী। ঠিক মতো পড়ালেখা করবি না, কোনো কাজ শিখবি না, আশেপাশের মানুষকে জ্বালাতন করবি, তারপর কোনো উপায় না পেয়ে অবৈধ পথে ইউরোপ আমেরিকা চলে আসবি সহজে টাকা কামাইতে। দাদা আপনি বুঝতেছেন না, আমি ওই নিয়তে আসি নাই। আমি মূলত এসেছি আপনার সেই ওই একটা কথার উপর ভিত্তি করে। গৌতম অবাক হয়ে বলে, আমার কথার উপর ভিত্তি করে? হ্যাঁ দাদা। তখনই সিন চলে যায় আজ থেকে 3 মাস পিছনের ঘটনায়। অল ইন্ডিয়া স্পোর্টস মিট চলছে। জাগি পাঞ্জাব প্রদেশের হকি টিমের সেন্টার ফরওয়ার্ড। প্র্যাকটিসের টাইমে পিঙ্কি খবর নিয়ে আসে, দোস্ত সুইমিং পুলে পুরীর মতো ছেলেরা
ছোট ছোট কাপড় পরে সাঁতার কাটতেছে, চল দেখে আসি। এমন সময় বাকি আরেক হারামি বন্ধু এসেও এটা শুনে ও জাগিকে বলে হ্যাঁ ভাই চল চোখ জুড়িয়ে আসি। তারপর আর কি এরা প্র্যাকটিস গুল্লি মেরে মেয়েদের সাঁতার দেখতে যাওয়ার জন্য দৌড় দেয়। তো এরপর দেখি এরা এসে সুইমিং পুলের পাশে বসে থেকে নাজারা উপভোগ করতেছে। এখানে মেয়ে তো অনেক, বাট জাগ্গির নজর আটকে যায় কার্তিকের নামের একটা মেয়ের উপর। জাগ্গি মেয়েটিকে দেখতেই মুহূর্তের মাঝে থমকে দেয় ও মুগ্ধ হয়ে বলে ওয়াও কত সুন্দর জলপরি। ওদিকে কার্তিকে ভেজা কাপড় চেঞ্জ করতেছে আর জাগ্গি এক নজরে চেয়ে আছে। কার্তিকে হঠাৎ এটা খেয়াল করে ও জাগ্গি যে এভাবে চোখ বড় বড় করে তার কাপড় চেঞ্জ করা দেখতেছে, এতে কার্তিকের মেজাজ খারাপ হয়ে যায়। বাট সে কিছু না বলে নীরবে হেঁটে চলে যাচ্ছে। জাগ্গি বলে আব্বু পিঙ্কি তাড়াতাড়ি ক্যামেরা রেডি কর, মেয়েটি কাছে আসলে ওকে সহ আবার একটা ছবি তুলবি। এই বলে জাগ্গি ধ্যান করে রাস্তায় পড়ে পোজ দিতে শুরু করে। পিঙ্কি ফটো তুলতে থাকলে জাগ্গি বলে ছবিগুলো আজকে পোস্ট করব, সব শালাইটা দেখে জ্বলবে। এদিকে কার্তিকা তো এসব শুনছিল, তাই সে কাছে এসে বলে ও হ্যালো তোমার সমস্যা কি? একে তো আমাকে না বলে ছবি তুলেছ, এখন আবার অনুমতি ছাড়া পোস্ট করবে। কার্তিকার বান্ধবী সিনা এসে বলে ভালোই ভালোই ছবিটা ডিলিট করে দাও, নইলে ওর বাবা লন্ডনে বসেই তোমার লাইফ ফেল করে দিবে। তো এমন হুমকি দিয়ে কার্তিকা ভাবে জাগ্গি ছবিটা পোস্ট করবে না, কিন্তু জাগ্গি কোনো কিছু এত সহজে সিরিয়াসলি নেওয়ার ছেলে নয়, তাই সে রোমান্টিক একটা ক্যাপশন দিয়ে ফটোটা তার ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। ব্যাস ফটোটি এমন ভাইরালে চলে যায় যে শেষমেশ সেটা কার্তিকার বান্ধবী সিনার ফিডেও চলে আসে। সিনা ফটোটা কার্তিকাকে দেখালে কার্তিকা রেগে তো যায়, বাট কি যেন ভেবে শয়তানি মার্কে একটা হাসি দেয়। এরপর দেখি কার্তিকা তার পুরো লেডি গ্যাং নিয়ে ক্যামেরা হাতে জাগ্গির টিভির ড্রেস চেঞ্জিং রুমে ঢুকে পড়ছে এবং বদলা নিতে ছেলেদেরকে ন্যাংটা করে সেগুলো ভিডিও করতেছে। তো সব ছেলে যেভাবে তাদের ইজ্জত বাঁচানোর জন্য হাতে পায়ে ধরতেছে, কার্তিকা ভাবতেছে জাগ্গিও এমন হাতে পায়ে ধরবে আর তবেই না বদলা পূরণ হবে। কিন্তু এ কি, জাগ্গি পুরো উলঙ্গ, তারপরেও কার্তিকা ফটো তুলতেছে বুঝতে পারতেই জাগ্গি উল্টো আর পোজ দিতে শুরু করে। ও বলে নিচের দিকটাও নিস। এটা শুনে কার্তিকা কিছুটা শখ খায়, বাট ফটো তুলতে থাকলে ওদিকে জাগ্গি পোজ দিতে থাকে। কার্তিকা ভাবে জাগ্গি এমনি হয়তো ফাপড় নিচ্ছে, কিন্তু না, কার্তিকা ফিল করতে পারে জাগ্গি সত্যি সত্যি তার বডি শো অফ করতেছে। এটা দেখে কার্তিকা এমনিতেই তো শখ, তার উপর আবার জাগ্গির এমন সিক্স প্যাক বডি দেখে কার্তিকা কল্পনায় অন্য জগতেই হারিয়ে গেছে। জাগ্গি বলে এ শোন এই পোজে একটা ফটো নিত। এই বলে জাগ্গি একের পর এক পোজ দিয়ে যাচ্ছে। কার্তিকা এবার ফোন নামিয়ে নাই। জাগ্গি বলে কি হলো জলপরি, তোর ব্যাটারি শেষ হলো? ফটো তুলতে তুলতে হাঁফিয়ে যাবি, তবু আমার পোজ শেষ হবে না, নে তুলতে থাক। এর মাঝে কার্তিকার বান্ধবী সিনে এসে জাগ্গির নিচের দিকে তাকিয়ে তো অবাক। তো এরা জাগ্গির সাথে পেরে উঠতে না পেরে রেগে মেগে চলে যায়। পরের দিন সিন সুইমিং পুলে আসলে দেখি কার্তিকার কোচ কার্তিকাকে সবার সামনে অনেক বকতেছে ও বলতেছে তুমি যে সাঁতার কমপ্লিট করতে সময় নিচ্ছ 1 মিনিট 6 সেকেন্ড, তোমার প্রতিদ্বন্দ্বী টিমের মেয়েরা সেটা 1 মিনিটে করে ফেলতেছে। এভাবে চললে ফাইনালে মেডেল তো পাবেই না, তাই যাও খেয়ে দে মোটা হও। জাগিয়ে এসে দূর থেকে এসব শুনলে কার্তিকের জন্য তার ভীষণ খারাপ লাগে। ওদিকে কোচের এমন কথা শুনে কার্তিকের নিজের প্রতি নিজেরও রাগ আসে, তাই কার্তিকের রেগে মেগে আবার সাঁতার প্র্যাকটিস করতে রেডি হবে। এমন সময় সামনে জাগ্গি পড়লে কার্তিকের জাগ্গিকে ইগনোর করে সাঁতারের জন্য রেডি হয়। এদিকে জাগ্গি চুপ করে কার্তিকের দিকে চেয়ে থেকে কার্তিকের নিজের প্রতি নিজের রাগ আর প্রেশারটা দেখতেছে ও ফিল করতেছে। কিন্তু কার্তিকের জাগ্গির এভাবে চেয়ে থাকে দেখে ভাবে জাগ্গি তার ফিগার দেখতেছে, তাই কার্তিকের রেগে মেগে মাঝের আঙ্গুল দেখালে জাগ্গির গায়ে তো লাগে, বাট জাগ্গি রাগ না করে বরং মজা করে বলে তুই যতই আঙ্গুল দেখা আমি তোকে এঙ্গেজিং করাবো না। হ্যাঁ মানলাম তুই আমাকে ন্যাংটা দেখেছিস, বাট আমরা একে অপরকে এখনো ঠিক মতো জানতেই পারলাম কই। কার্তিকা আছে নিজের টেনশনে, তাই সে এসবে পাত্তা না দিয়ে সাঁতার প্র্যাকটিসে লেগে পড়লে জাগ্গি সেখানেই বসে পড়ে ও কার্তিকা এক রাউন্ড শেষ করলে হাততালি দিয়ে উৎসাহ দেয়। কার্তিকে বলে তুমি তাহলে যাবে না? জাগ্গি না বললে কার্তিকে বলে ঠিক আছে তাহলে একটা কাজ করো, আমার ব্যাগে স্টপ ওয়াচ আছে। যদিও কার্তিকে বিরক্ত হয়ে জাগ্গিকে এই কাজ দিল, বাট এই প্রথম কার্তিকের সাইড থেকে কোনো পজিটিভ সাড়া পেয়ে জাগ্গি ভীষণ খুশি। তো কার্তিকে জাগ্গিকে ঘড়ি দেখে টাইম নোট করার কাজ দিয়েছে। ব্যাস জাগ্গি খুব এনজয় করে কাজটা করতেছে। সাঁতার শেষে কার্তিকের উপরে এসে নোট হাতে নিলে জাগ্গি বলে এখনো তো 2-3 সেকেন্ড করে বেশি লাগতেছে, তাহলে কিভাবে জিতবি? কার্তিকে জাগ্গিকে পাত্তা না দিয়ে নোট করা টাইমগুলো হিসাব করতে ব্যস্ত হয়ে পড়লে জাগ্গি কার্তিকের ফেস দেখে বলে আমি সমাধান পেয়ে গেছি। কি
তুই একটু ভারী বেশি, ওজন কমা। ওদিকে কোচ এই কথা বলে কার্তিকাকে খোঁচা দিয়েছিল, তাই এই কথা শুনতেই কার্তিকা রেগে মেগে বলে, কি বললে? জাগি বলে, তুই ভারী বেশি। এই বলেই জাগি দৌড়ে পালিয়ে যেতে থাকলে কার্তিকা রেগে মেগে বলে, শালা চুতিয়া। সিনে এসে বলে, কুত্তার বাচ্চা। অন্যজন জাগিকে গালি দিচ্ছে, এটা আবার কার্তিকের গায়ে লাগে, তাই কার্তিকা বলে, তুই কেন গালি দিচ্ছিস? সিন কার্টুনে দেখি জাগি মাঠে হকি প্র্যাকটিস করতেছে, এমন সময় রানী বলে, ভাই দেখ তুফান আসতেছে। কার্তিকে এসে বলে, তোর এত সাহস কি করে হলো আমাকে মোটু বলা? জাগি বলে, আমি মোটু বলিনি, আমি বলেছি তোর ওজন বেশি। কার্তিকে রেগে মেগে বলে, কিভাবে? জাগি বলে, তোর এক কাঁধে মণিপুর টিম আর এক কাঁধে কেরালা টিম। ও কলকাতা টিমকে তো পিঠেই বসিয়ে রেখেছিস। আচ্ছা একটা কথা বলতো, এত বোঝা নিয়ে তুই সাঁতার কাটিস কিভাবে? মানে দেখ, হিসাব সোজা। এটা কোনো গণিত ক্লাস নয় যে কত মিনিট কত সেকেন্ড এগুলোর হিসাব নিয়ে পড়ে থাকবি। যতক্ষণ তুই পানিতে থাকবি তোর কাজ হলো সাঁতারকে এনজয় করা। কার্তিকা মুহূর্তের মাঝে থ মেরে যায় ও মুগ্ধ হয়ে চেয়ে থাকে। জাগি বলে, দেখ আমি জানি তুই অনেক ভালো সাঁতারু, কারণ আমি প্রথম দিন যখন তোকে সাঁতার কাটতে দেখেছিলাম তখন তুই সাঁতার এনজয় করছিলি, কিন্তু যখন থেকে জেতার প্রেশার নেওয়া শুরু করেছিস তখন থেকেই ঝামেলাটা বাজিয়েছিস। আচ্ছা তুই না একটা কাজ কর, জেতার প্রেশার মাথা থেকে ছেড়ে ফেলে দে, তোর বেস্টটা দে, আর সাঁতারটাকে এনজয় কর, রিল্যাক্স কর। দেখবি হেরে গেলেও না একটা শান্তি ফিল করবি। কার্তিকা যে ছেলেটাকে বখাটেও উত্তক্তকারী ভেবে আসছিল, সেই ছেলেটাই যে তাকে এত সুন্দরভাবে বুঝবে, এইভাবে অনুপ্রেরণা যোগাবে, এটা কার্তিকের একদমই কল্পনার বাহিরে ছিল। তাই কার্তিকা মুগ্ধতায় থ মেরে জাগ্গির দিকে চেয়ে আছে ও কার্তিকার চোখে জল টলমল করতেছে। জাগ্গি সাবাসি দিয়ে বলে, চাপ নিস না, কাল থেকে তোর প্র্যাকটিসে আমি থাকবো। সিন পরের দিন আসতে দেখি কার্তিকা তার সর্বোচ্চটা দিয়ে সাঁতার কাটতেছে, তারপরেও জাগ্গি উপরে দাঁড়িয়ে থেকে কার্তিকাকে আরো ভালো পারফরমেন্স করার জন্য ভালোবাসার অধিকার দেখিয়ে এমন ভাবে বকে বকে সাঁতারের স্পিড বাড়াতে বলতেছে যে একটা সময় কার্তিকের গায়ে লাগে। সে রেগে মেগে উপরে এসে বলে, তুই দেখছিস না আমি আমার সর্বোচ্চটা দিচ্ছি, তারপরেও আরো কি করতে বলছিস? ঠান্ডা হয়ে বস, কিভাবে সাঁতার কাটবি শেখাচ্ছি। কার্তিকে বসে পড়েও জাগিকে খ্যাস করে কাছে টেনে এনে বলে, তুই আমাকে সাঁতার শেখাবি? এই বলে কার্তিকে রাগ করে জাগিকে পানিতে ফেলে দিয়ে আপন মনে কাপড় চেঞ্জ করতে থাকে। তখন জাগি বারবার চিল্লিয়ে বলে, বিশ্বাস কর আমি সাঁতার জানি না, প্লিজ আমাকে হেল্প কর। সিনা বলে, তোর এই মাল তো দেখি পুরো অলরাউন্ডার, অভিনয়ও অনেক ভালো জানে। ওদিকে দেখি সত্যি সত্যি জাগি পানিতে ডুবে যাচ্ছে এবং একটা সময় জাগি সত্যিই পানির নিচে তলিয়ে যায়। কিছুক্ষণ পর কার্তিকে এটা খেয়াল করতেই Just call the medic. Jaggi? 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 তো এদিকে কার্তিকে কেঁদে কুদে একাকার, কি বলবে কি করবে মাথায় আসছে না। ওদিকে জাগি স্বাভাবিক হতেই বলে ওঠে, তুই আমাকে কিস করেছিস তাই না? হোয়াট? হারামি, আমি তোকে জাস্ট সিপিআর দিয়েছি। জাগি বলে, তুই যা মন চাই বল, আমার এলাকাতে এটাকে কিসই বলে। তখন কার্তিকা রেগে মেগে বলে, আর আমার এলাকাতে তোর মতো ছেলেদেরকে চুতিয়া বলে। এই বলে কার্তিকা রেগে মেগে চলে গেলে রাতে জাগি লুকিয়ে কার্তিকার হোস্টেলে এসে কার্তিকাকে এভাবে রোমান্টিক স্টাইলে সরি বলে ও লুকিয়ে কার্তিকাকে হোস্টেল থেকে বের করে বাহিরে ঘুরতে নিয়ে আসে। এই যে বন্ধুত্বের শুরুটা হলো, এরপর থেকে ধীরে ধীরে এদের মাঝে অনেক সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠতে থাকে, যা অসাধারণ ভাবে একটা গানের মধ্য দিয়ে ফুটে তোলা হয়। তো সিনগুলো চলুক, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই। ওয়ানিক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কুল ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি গুগলে ওয়ানিক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা
পর্যন্ত পান। এভাবেই পার্টিতে ড্রিঙ্কস করে এরা হোস্টেলে ফিরলে জাগ্গি কার্তিকাকে রুম পর্যন্ত পৌঁছে দিয়ে নর্মাল ভাবে বাই জানায়। বাট কার্তিকা জড়িয়ে ধরতে গিয়ে ইমোশনাল হয়ে জাগ্গির গালে চুমু খেয়ে ফেলে। এটাকে কিস বলে। সকালে আসলে দেখি শিনা কার্তিকার বাবার সাথে ফোনে কথা বলতে বলতে কার্তিকার রুমের দিকে আসতেছে। তো সেই রুমে এসে কার্তিকাকে এভাবে জাগ্গির সাথে শুয়ে থাকতে দেখে তো শখ। এদিকে কার্তিকার হুঁশ ফিরলে সেও জাগ্গিকে এভাবে দেখে অবাক। আসলে কার্তিকা রাতে নেশার ঘরে ইমোশনাল হয়ে এসব করে ফেলেছে, যা এখন ভেবে তার মন চাচ্ছে যেন নিজেই নিজেকে গুলি করবে। কারণ আজকে তার ফাইনাল কম্পিটিশন, আর একটু পর তার বাবা মা আসবে। সিন চলে আসে ফাইনাল কম্পিটিশনে। কার্তিকার সাঁতার শুরু করতে যাচ্ছে। গ্যালারির এক সাইডে কার্তিকার বাবা মা বসে আছে, আর এক পাশে জাগ্গি বসে আছে। জাগ্গি কিন্তু জানে না যে কার্তিকার বাবা মাও এসেছে। তো সাঁতার কম্পিটিশন শুরু হলে জাগ্গি গ্যালারি থেকে ফুল এনার্জিতে চিল্লিয়ে কার্তিককে উৎসাহ দিতে থাকলে কার্তিকার বাবার এটা নজরে পড়েও অবাক হয়ে জাগ্গির দিকে চেয়ে থাকে। অবশেষে কার্তিকের চ্যাম্পিয়ন হয় ও সুইমিং পুল থেকে উঠেই বাবা মায়ের কাছে এসে আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়ে। এর মাঝে জাগ্গি দৌড়ে এসে বলে, বলছিলাম না ওজন কমা কাজ হয়ে যাবে, দেখলি তো? আন্টি বলে, কে এটা, তোর বন্ধু নাকি? হ্যাঁ মা, অবশ্যই, প্র্যাকটিসের সময় আমাকে জাস্ট হেল্প করেছে এ আর কি। এটা শুনে জাগ্গি কিছুটা ধাক্কা খায়। আন্টি বলে, আচ্ছা তাহলে অনুষ্ঠানে ওকেও ইনভাইট করিস। জাগ্গি বলে, কিরে তোর বার্থডে কবে? আন্টি বলে, না না না, ওর বিয়ে 3 মাস পর। এটা শুনতে জাগ্গি বড়সড় একটা ধাক্কা খায়, বাট নিজেকে সামনে নিয়ে আঙ্কেল আন্টিকে কিছু বুঝতে দেয় না। আন্টি তখন জাগ্গির হাতে একটা ইনভাইটেশন কার্ড দেয়, কারণ কার্তিকার শুভ বিবাহ, ভেন্যু লন্ডন। এটা দেখে জাগ্গির হাত যেন কাঁপতেছে। কার্তিকা জাগ্গির অবস্থাটা বুঝতে পারে ও জাগ্গি কোনো ঝামেলা করতে পারে ভেবে বাবা মাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। আর এদিকে জাগ্গি কার্ডটা হাতে নিয়ে পাথরের মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। সিন কাট হলে দেখি এই কাহিনী শুনে জাগ্গির বন্ধুরা জাগ্গিকে নিয়ে সেই মজা নিচ্ছে। তখন জাগ্গি বন্ধুদের সামনে এমন ভান করে যে চলে গেছে তো কি হয়েছে, বরং আরো ভালোই হয়েছে। এখন আর ওর পিছনে আমার সময় নষ্ট করতে হবে না। এখন থেকে খেলায় এমন মনোযোগ দিব, দেখিস পুরো স্টার হয়ে যাব। আসলে এমন এমন গোল দিব না যা দেখে মেয়েরা গ্যালারি থেকে চিল্লিয়ে পাগলের মতো বলবে, জাগ্গি আই লাভ ইউ। জাগ্গির এমন কথাই রানে ভাবে জাগ্গি তাহলে সিরিয়াসলি ভালোবাসেনি, জাস্ট টাইম পাস করেছে। তাই রানে বলে, শালা তুই যে খাওয়ার ধান্দায় ছিলি সেটা তো বলিসনি, তাহলে আমিও চান্স নিতাম। এবার জাগ্গির গায়ে লেগে যায় ও জাগ্গি রেগে মেগে রানীকে হকি স্টিক দিয়ে মেরে দেয়। সিন কাট হলে দেখি জাগ্গি কার্তিকার হোস্টেলের সামনে এসে অস্থির হয়ে কার্তিকাকে চিল্লিয়ে ডাকতেছে। কার্তিকা এটা ভেবে বেরিয়ে আসে যে জাগ্গিকে গালি দিবে, বাট জাগ্গি অসহায়ের মতো ইশারায় 2 মিনিটের জন্য নিচে আসতে বললে কার্তিকার নরম মনে আসতে ধরতেই সিনা বলে, এক্ষুনি কানেকশনটা কেটে দিয়ে শেষ কর। এটা শুনে কার্তিকা মুড চেঞ্জ করে রাগি মুড়ে নিচে চলে এসেই বলে, সমস্যা কি? জাগ্গি বলে, তুই তোর বিয়ের ব্যাপারে আমাকে বলিসনি কেন? তোকে কেন বলতে হবে? আরে তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? দেখ জাগ্গি, যা হওয়ার হয়েছে, এটাকে আর বেশি লম্বা করিস না। আমি সরি। কি সরি সরি শুরু করেছিস? তুই কি লুডো খেলছিলি যে গুটি কেটে সরি বললি আর হয়ে গেল? তুই আমার সাথে যা কিছু করেছিস, যা কিছু মানে কি বোঝাচ্ছিস তুই এটা দিয়ে? জাগ্গি কোনো ভাষা খুঁজে পায় না। কার্তিকা বলে, দেখ জাগ্গি, তুই যদি গতকাল রাতের বিষয়টা বুঝিয়ে থাকিস তাহলে তোর জানা দরকার আমি এই ধরনের মেয়ে না, এটা পরিস্থিতির কারণে হয়ে গেছে। এরপরেও যদি তুই এসব নিয়েই কথা বলতে চাস তো আই এম নট ইন্টারেস্টেড, বাই। এই বলে কার্তিকা যেতে থাকলে জাগ্গি হুমকি দিয়ে বলে, কার্তিকা থাম, নয়তো। কার্তিকা ক্ষিপ্ত হয়ে বলে, নয়তো কি? বল কি করবি? জাগ্গির আগে তো ফুলতেছে, বাট কি বা করবে সেটা ভেবে না পেয়ে বলে ওঠে, আমি তোর নাম্বার ডিলিট করে দিব। ভেরি গুড, এখনই করে দে। করতেছি কিন্তু। হ্যাঁ, গুড ডিসিশন, কর কর, লে জ্বালা। জাগ্গি রেগে মেগে ফোনটা টিপে বলে, যা
ব্লক করে দিলাম, পারলে কল করে দেখিস। জাগ্গির ছেলে মানুষ দেখে কার্তিকা এবার ইমোশনাল হয়ে কাছে এসে বলে, জাগ্গি আমি সরি, হ্যাঁ তোকে বলা উচিত ছিল, কিন্তু দেখ তোর সাথে যা হয়েছে তা প্ল্যানে ছিল না, হুটহাট হয়ে গেছে। প্ল্যানটা ছিল অন্য কিছু। ক্যাম্প শেষ করে আমি লন্ডন যাব, ওইখানে আমার বিয়ে ঠিক করা আছে, বিয়ে করে ফেলবো, সব সেট। বাট এর মাঝে তুই চলে আসলি, তুই এসব ভুলে যা, তোর জন্য আমার শুভকামনা থাকবে, তুই লাইফে অনেক বড় কিছু করবি। এটা শুনে জাগ্গির রাগ উঠে যায় ও জাগ্গি মাঝের আঙ্গুল দেখিয়ে বলে, ভালোবাসা তো নিলি না, তো এইটা মন থেকে দিলাম। এই বলে জাগ্গি রেগে মেগে চলে যেতে থাকে। তো কার্তিকা জাগ্গিকে যে কোনো ভাবে পিছু ছাড়াতে চাচ্ছিল, বাট সেটা যে এমন বাজে ভাবে হবে এটা যেন কার্তিকা মেনে নিতেই পারছে না। তাই মুহূর্তের মাঝে কার্তিকার চোখে জল টলমল করে ওঠে। সে রাতেই ছিল ক্যাম্পের লাস্ট নাইট আউট। কার্তিকা সিনাকে বলে, ও এখানে চলে না আসলেই হয়, ওর কান্নাকাটি আমি এখন ডিল করতে পারবো না। মানে কার্তিকা ভাবতেছে এখানে যদি জাগ্গি আসে তো কার্তিকাকে দেখে কার্তিকার কাছে এসে কান্নাকাটি করবে, হাতে পায়ে ধরবে, তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ এমনটা করো না, এসব প্যান প্যান করবে। তখনই স্টেজ থেকে একজন ঘোষণা করে, আর কেউ কি আছে মাল্টি ট্যালেন্টেড যে স্টেজে এসে এখন কোনো পারফরমেন্স করতে পারবে? ভিড়ের মধ্যে থেকে একটা হাত উঁচু হয়। কার্তিকা দেখে এটা জাগ্গি। তো জাগ্গি স্টেজে উঠে কার্তিকা ভাবে এখন নিশ্চয়ই ওই ইমোশনাল কথা বলে কান্নাকাটি শুরু করবে, কিন্তু 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 হয় পুরো উল্টো। জাগ্গি ঝাঁকানাকা একটা গান চালিয়ে দিয়ে পুরো ফুল অন মাস্তিতে নাচতে শুরু করে। তার নাচ আর মাস্তিখুর মুড দেখে মনে হচ্ছে এখানকার সবার থেকে সে মনে হয় সবচেয়ে বেশি খুশি আছে। এটা দেখে কার্তিকা যেন হাফ ছেড়ে বাঁচে, এটা ভেবে যে যাক অবশেষে তাহলে সেই ব্রেকআপটা স্বাভাবিকভাবে নিয়েছে। এর মাঝে আবার জাগ্গি কার্তিকার কাছে এসে এভাবে নাচতে থাকলে কার্তিকা জাগ্গিকে এমন হাসি খুশি দেখে সত্যিই ভীষণ খুশি হয়। ও জাগ্গির নাচ দেখে জাগ্গিকে বলে, ভাই তুই একটা মাল মাইরি, আমি তো ভাবছিলাম তুই ও পাশানি বলে যাও কেন কথা রাখুনি টাইপের গান শোনাবি। জাগ্গি ভাব নিয়ে বলে, কান্নাকাটি করা টাইপের ছেলে আমি না, এসব কান্নাকাটি তো হুদাই সময় নষ্ট, এনার্জি লস হয়। আমাদের পাঞ্জাবিদের এটাই গুণ, ভিতরে যাই থাকুক উপরে অলওয়েজ চিল। এইসব বলে জাগ্গি আবার নর্মাল মুডে এসে পড়ে। ও কার্তিকার সাথে খুনসুটি করে বলে, বিয়েটা করিস না প্লিজ। কার্তিকা বলে, বিয়েটা তো এখানে আসার আগে থেকেই ফিক্সড করা ছিল, আমার তো আর প্ল্যান ছিল না তোর সাথে দেখা হওয়া, ফ্রেন্ড হওয়া। জাগ্গি বলে, ফ্রেন্ড তোর হবু স্বামীকে বানানা, আমি তো তোকে ভালোবাসি। কার্তিকা হেসে দিয়ে বলে, তুই আসলে আমাকে ভালোবাসিস না, জাস্ট আমার বিয়ের নিউজটা শুনে শখ খেয়েছিস এই আর কি। ওকে চল তোকে যুক্তি দিয়ে বোঝাচ্ছি। এই বলে কার্তিকা সেই শুরু থেকে আজ পর্যন্ত করা জাগ্গির সকল ঘটনা তুলে ধরে বলে, এগুলো একটাও ভালোবাসার আন্ডারে পড়ে না, এগুলো জাস্ট তোর আবেগ আর বাচ্চামো। জাগ্গি বলে, তুই এখনো নিজেকেই ঠিক মতো বুঝিস না আর আমাকে বুঝে গেছিস। দেখ কার্তিকা, আমাকে অন্তত একটা চান্স দে প্লিজ, বিয়েটা ক্যান্সেল কর। কার্তিকা বলে, দেখ পাগলামো করিস না। জাগ্গি বলে, আমার এগুলো তোর পাগলামো মনে হচ্ছে? আর যদি পাগলামোই ধরি তো ভালোবাসার আরেক নাম তো পাগলামোই। যদি ভালোবাসা থেকে পাগলামো সবগুলো বাদ দেওয়া হয় তাহলে ভালোবাসার কি আদৌ অস্তিত্ব থাকে? তাই যা বলি শোন, আই লাভ ইউ। এটা আবেগ শেষে হারিয়ে যাওয়া ভালোবাসা নয়, জীবনের শেষ পর্যন্ত আঁকড়ে ধরে রাখা ভালোবাসা। জাগ্গির কথাটা শুনে কার্তিক ইমোশনাল হয়ে যায় ও জাগ্গির চোখে চোখ রেখে নির্বাক চেয়ে থাকে। জাগ্গি বলে, আই লাভ ইউ ইয়ার, প্লিজ বিয়েটা ক্যান্সেল করে দে না প্লিজ প্লিজ। কার্তিক ইমোশন ছেড়ে বেরিয়ে এসে হেসে দেয় ও বলে, পাগল হয়েছিস? বিয়ে ক্যান্সেল করবো মানে? এটা কি এতই সহজ? জাগ্গি তখন মানানোর জন্য আরো জোরাজোরি শুরু করে। এদিকে কার্তিকা 100% শিওর এগুলো জাগ্গির জাস্ট আবেগ, যা কয়দিন পর হারিয়ে যাবে। তাই কার্তিকা বিরক্ত হয়ে জাগ্গিকে বলে, আচ্ছা যা, আগামী 3-4 মাস পর্যন্ত যদি তোর এই ফিলিংস একই রকম থাকে তাহলে লন্ডনে চলে আসিস, আমি বিয়ে ক্যান্সেল করে দেবো। পাক্কা? হ্যাঁ পাক্কা, প্রমিস। জবান পাল্টাবি না তো? আরে না পাক্কা, এবার প্লিজ চল আমরা পার্টিটা এনজয় করি। জাগ্গির খুশি এখন আর কে দেখে, সে মনে মনে এটাই ভাবতেছে কার্তিকার প্রতি তার এই ফিলিংস মাত্র 3-4 মাস কেন, মরার আগ পর্যন্তও তো সেম থাকবে। তার মানে সে 3 মাস পর সোজা লন্ডনে চলে যাচ্ছে, এটা পাক্কা। আর কার্তিকা তখন বিয়েটা ক্যান্সেল করে দিয়ে জাগ্গিকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু এদিকে আবার কার্তিকা মনে মনে ভাবতেছে 3 মাস পর্যন্ত জাগ্গির এই ফিলিংস তো জীবনেও থাকবে না। তার মানে সে যদিও জাগ্গিকে জাস্ট সান্ত্বনা স্বরূপ কথাটা দিয়েছে যে জাগ্গি 3 মাস পর লন্ডনে আসলে সে বিয়ে ক্যান্সেল করবে, বাট জাগ্গি তো জীবনেও আসবেও না আর বিয়েও ক্যান্সেল করার প্রসঙ্গ আসছে না। ব্যাস জাগ্গির ঝামেলাটা হ্যান্ডেল হলো। তাই দুজনের বিপরীত দুই চিন্তায় দুজনেই ভীষণ খুশি। দুজনেই আজকের শেষ রাতটা জমিয়ে এনজয় করতে শুরু করে। তবে এদের কাটানো এই শেষ মুহূর্তগুলোর মাঝে এরা এমন কিছু ইমোশনাল মুহূর্তে এসে পড়ে যা এদের মাঝে অন্যরকম একটা কানেকশন তৈরি হতে থাকে। কিছু সিন আপনাকে দেখাই, তাহলে আপনি এদের দুজনের ফিলিংসটা ভালোভাবে ফিল করতে পারবেন।
কার্তিকের শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। জাগি ইমোশনাল হয়ে দৌড়ে এসে তার কাছে থাকা কার্তিকার সেই বিয়ের কার্ডটা বের করে ও সেটাতে থাকা বরের নামটা কেটে দিয়ে সেখানে নিজের নামটা লিখে কার্তিকার দিকে ধরে। কার্তিকা তো রীতিমতো থমরে যায় ও পরিস্থিতিটা সামাল দিতে মিষ্টি একটা হাসি দেয়। এরপর ইমোশনাল হয়ে জাগির গালে আদর করতে ধরতেই কার্তিকার চোখে জল চলে আসে, তাই কার্তিকা জল আড়াল করতে তাড়াতাড়ি চলে যায়। তো এই যে কার্তিকা জাগিকে এক বুক আশা দিয়ে লন্ডন চলে গেল, সে বর্তমানে আসে মানে ফ্রান্সে। আমরা দেখি জাগি সেই কার্ডটা গৌতমকে দেখাচ্ছে। গৌতম বলে লোকে ভিসা নিয়ে বিদেশ আসে, আর তুই বিয়ের কার্ড নিয়ে এসেছিস যেটাতে বরের নামটাও আবার অন্যজনের। জাগি বলে এছাড়া আর কি বা করতাম, ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, রিজেক্ট হয়ে গেল। সেটা দালাল আমার সব টাকা মেরে চলে গেছে, শেষমেশ বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। আর সমস্যা কি, মাত্র 2 আঙ্গুলের দূরত্ব। এই বলে জাগি টেবিলে থাকা ম্যাপে ইন্ডিয়া থেকে লন্ডনের উপর 2 আঙ্গুল দিয়ে সংযোগ করে দেয়, যা দেখে গৌতম তো পুরো নির্বাক। সে ভাবতেছে এই শালা তো দেখে পুরো বরবাদ হয়ে গেছে। জাগি বলে আমার বন্ধুরা সবাই বলে আমি পাগল হয়ে গেছি, আর বাড়িতে কাউকে তো কিছু বলেইনি, শুধু একটা চিঠি রেখে চলে এসেছি যে জলদি ফিরে আসবো। যদিও আমার এইসব ফিলিংস কেউ বুঝবে না, বাট আপনি তো বুঝবেন। আপনার স্পিচ শুনেই তো এত অনুপ্রাণিত হয়েছি। যদি তোমাকে লন্ডনে না পেতাম তো প্যারিসে পেতাম, প্যারিসে না পেতাম তো আমস্টারডামে পেতাম। তুমি দুনিয়ার যে কোনো দেশ, যে কোনো শহর, যে কোনো গলি যেখানেই থাকতে না কেন আমি সেখানেই পৌঁছতাম, কারণ তুমি আমার ভাগ্যে লেখা আছো। এসব বলে জাগি অন্যরকম একটা ফিলিংসে খুশি হতে থাকে। আর এদিকে এসব লাইন মনে পড়ে গৌতমের কেন জানি মন খারাপ হয়ে যায়। গৌতম বলে দেখ সেই সময়টা আলাদা ছিল, পরিস্থিতি ভিন্ন ছিল, আর তাছাড়াও বিয়ে অনুষ্ঠানে সবাই কিছু না কিছু বলে, আমিও বলেছি, জাস্ট এটুকুই। না দাদা এমনটা বলবেন না, এটা কোনো সাধারণ স্পিচ না, এটা ছিল ভালোবাসা নিয়ে শ্রেষ্ঠ একটা ফিলোসফি। জানেন আপনার কথাটা একদম আমার হৃদয়ে গেঁথে গেছে। এটা শুনে গৌতম রেগে মেগে বলে তুই আমার ফিলোসফি শুনে এত পথ পাড়ি দিয়ে লন্ডন যাচ্ছিস তাই তো, তাহলে এবার আমার নতুন ফিলোসফি শোন। এরপর নিজেই বলবি দাদা আমার ইন্ডিয়া ফেরত পাঠান। তখনই সিন চলে যায় 3 মাস পিছনে। মানে জাগির দেখা পৃথিবীর সেই সেরা রোমান্টিক কাপল গৌতম ও ইরা বিয়ের পর কেমন হয়ে গেছিল সেটা দেখানোর জন্য। গৌতমের জব সম্পর্কে তো অলরেডি জেনে গেছেন, সে আইনের লোক, তাই সবকিছু আইন দিয়ে বিচার করে, বিবেক দিয়ে নয়। এদিকে গৌতমের স্ত্রী ইরা আবার তার উল্টোটা, সে একজন মানবাধিকার কর্মী এবং অ্যাক্টিভিস্ট। সে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের অধিকার নিয়ে কাজ করে। আর দুজনের উল্টো মতাদর্শনের কারণে এদের মাঝে প্রায়ই ঝগড়া বেঁধে যায়। এই যেমন আজকে একটা বিষয় নিয়ে ঝগড়া বেঁধেছে এবং একই গাড়িতে বসে আছে, অথচ পুরো রাস্তা কেউ কারোর সাথে কথা বলছে না। তো ইরা তার বাসার সামনে পৌঁছালে পথে একটা শিশু এসে বলে দিদি একটা চাবির রিং কিনেন না। ইরা মানসিক অশান্তিতে আছে তাই গুরুত্ব দিচ্ছে না। তখন ছেলেটি বলে দিদি দিদি তুমি ইন্ডিয়ান, আমিও ইন্ডিয়া থেকে এসেছি। ইন্ডিয়ান ছেলে এটা শুনে একদিকে ইরার মায়া হয়, আরেকদিকে গৌতমের কান খাড়া হয়। ইরা ছেলেটিকে বলে বাবু তুমি সারাদিন কিছু খেয়েছো? না দিদি 2 দিন থেকে কিছু খাইনি। এটা শুনে ইরা বাচ্চাটির জন্য খাবার আনতে যায়, আর এদিকে গৌতম গোয়েন্দাগিরি শুরু করে। সে বাচ্চাটিকে বলে এখানে কই থাকিস? বাচ্চাটি সরল মনে বলে এদিকে একটা ব্রিজ আছে, ওইটার নিচে থাকি, ওখানে আমার মতো আরো 30-40 জন থাকে, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, আফ্রিকানও আছে। এসব শুনে গৌতম মনে মনে কি যেন ভাবে। সিন কাট হতেই দেখি টিভি নিউজে সংবাদ প্রচার হচ্ছে যে পুলিশ ব্রিজের নিচ থেকে 40 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। তার মধ্যে ওই ছেলেটাও আছে যে হাউমাউ করে কাঁদতেছে। ইরা বুঝে যায় এটা গৌতমের কাজ, তাই সে প্রচন্ড রেগে মেগে গৌতমের কাছে এসে বলে তুমি পুলিশকে জানিয়েছো তাই না? হ্যাঁ বলেছি তো। ইরা তো শক, সে বলে গৌতম তুমি পুরো বদলে গেছো, আমি যে মানুষটাকে বিয়ে করেছিলাম তুমি আর সেই মানুষটা নেই। গৌতম বলে আমি বদলাইনি, আমি সেই আগের সিরিয়াস ম্যানই আছি। আমি ভেবেছিলাম বিয়ের পর তোমার মাঝেও ম্যাচুরিটি আসবে, কিন্তু সেটা হয়নি। আর তুমি একটা জিনিস কেন বুঝতে চাও না, আমি একজন সরকারি কর্মচারী, আমি তোমাদের বামপন্থীদের মতো যখন তখন চটের ব্যাগ কাঁধে নিয়ে আন্দোলনে নামতে পারি না। ওকে গৌতম তুমি কথায় কথায় আমার কাজকে অপমান কেন করো বুঝি না। গৌতম বলে তোমার কাজ নিয়ে আমার কোনো প্রবলেম নেই, বরং আমার কাজ নিয়ে তোমার প্রবলেম। ইরা কেঁদে ফেলেও বলে গৌতম আমি তোমাকে বিয়ে করেছিলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নয়। এটা শুনে গৌতমের আরো রাগ উঠে যায়, বাট সে রোজ ঝগড়া করতে করতে বিরক্ত হয়ে গেছে, তাই নিজেকে শান্ত করে নিয়ে ইরার কাছে এসে বলে ইরা আই লাভ ইউ। ইরা কাঁদতে কাঁদতে বলে আই লাভ ইউ টু গৌতম, বাট আমি তোমাকে আর পছন্দ করি না, আর করতেও পারছি না। এই বাসাতে তোমার সাথে আমি আর থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি জানি না কি করব, কিন্তু ফিল করছি আমার একা থাকা দরকার, প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও, আমাকে দূরে যেতে দাও। গৌতম ইরার কথা শুনে তো পুরো থমেরে আছে, কারণ ইরার কথায় অর্থ এমন যে সে গৌতমকে ছেড়ে চলে যেতে চাচ্ছে। এটা শুনে গৌতমের উচিত ইরাকে থামানো, বাট ওই যে গৌতম সিরিয়াস প্যান, তাই সে মানানোর প্যান প্যানে নিতে না গিয়ে বলে ওকে আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি। সিন বর্তমানে আসে। গৌতম বলে শুনলি, এটা হলো আমার রোমান্টিক প্রেমের সেকেন্ড পার্ট, দি এন্ড।
এখন তুই এটা থেকে অনুপ্রাণিত হয়ে ইন্ডিয়া ফিরে যা। জাকি বলে দাদা এটা বলো না প্লিজ, কষ্ট করে এত দূর আসলাম, আমাকে একটু সাহায্য করো না লন্ডন পৌঁছাতে। এটা শুনে গৌতম বলে তোর মাথায় কি সমস্যা আছে নাকি? বেকুব তুই বুঝতেছিস না কেন? ওই মেয়ে তোকে জাস্ট থামানোর জন্য বুঝ দিয়েছে। লন্ডনে ও তোর জন্য বসে নেই, ও অন্য কাউকে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। তাই এইগুলা করে তুই শুধু নিজের জীবনটা বরবাদ করছিস। এই বলে গৌতম রেগে মেগে মারফাতিয়াকে কল করে বলে, মারফাতিয়া তাড়াতাড়ি এই ছেলের কাগজপত্র সব রেডি করো এবং ইন্ডিয়ার নেক্সট ফ্লাইটে একে বুক করো, আমি একে নেক্সট ফ্লাইটে ইন্ডিয়া পাঠাচ্ছি। এটা শুনে জাগ্গি হাত জোর করে, বাট গৌতম শোনে না। এমনকি গৌতম নিজে জাগ্গিকে সাথে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। তো পথের মাঝে মারফাতিয়া ফোন করে বলে, স্যার আপনাকে এয়ারপোর্ট হোটেলে একটু অপেক্ষা করতে হবে, পেপার সব রেডি হতেই আমি কল করব। এদিকে এসব শুনে জাগ্গি শুধু আশেপাশে তাকাচ্ছে আর পালানোর সুযোগ খুঁজতেছে। সিন কাট হলে দেখি গৌতম জাগ্গিকে এয়ারপোর্টের হোটেল রুমে এনে বসিয়ে রেখে ফোনে মারফাতিয়ার সাথে কথা বলতেছে। আর ওদিকে জাগ্গির পালানোর সকল রাস্তা বন্ধ হয়ে গেছে দেখে জাগ্গি অস্থিরতায় ছটফট করতেছে। হঠাৎ জাগ্গির নজর বেলকুনির দিকে যেতেই জাগ্গি বুক করে উঠে পড়ে। জাগ্গি স্টপ, জাগ্গি কি করছিস? নিচে নাম বলছি। জাগ্গি পাগলামি করিস না। জাগ্গি বলে, দাদা তুমি পরিস্থিতির কাছে সহজেই হার মেনেছ, কিন্তু আমি হার মানার ছেলে না, আমাকে কার্তিকের কাছে যেতেই হবে। এই বলে জাগ্গি তার ব্যাগপত্র বিল্ডিং এর নিচে ফেলে দিলে গৌতম বুঝতে পারে এই পাগল না জানিয়ে এই বিল্ডিং থেকেই ঝাঁপ দেয়। তাই গৌতম অস্থির হয়ে জাগ্গিকে ধরার চেষ্টা শুরু করলে জাগ্গি পালানোর উপায় না পেয়ে বিল্ডিং থেকে ঝাঁপি দেয়। বাট গৌতম জাগ্গির হাতটা ধরে ফেললে জাগ্গি ঝুলতে থাকে। এদিকে গৌতম বলে, জাগ্গি পাগলামি করিস না, উপরে আয়। আর ওদিকে জাগ্গি বলে, দাদা প্লিজ আমার হাতটা ছেড়ে দিন, আমাকে কার্তিকের কাছে যেতে দিন। গৌতম বলে, নিচে তাকিয়ে দেখ, পড়লে মারা যাবি। এটা শুনে জাগ্গি নিচে তাকিয়ে কি যেন দেখে শান্ত হয়ে যায় ও উপরে উঠতে থাকে। কিন্তু 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 জাগ্গি আসলে গৌতমের হাতে কামড় মারতে উপরে ওঠে, কামড় মারতেই গৌতম হাতটা ছেড়ে দেয়। তারপর তো জাগ্গি উপরে তাকিয়ে গৌতমকে সরি দাদা বলেই দৌড়াতে শুরু করে আর গৌতম এভাবে তাকিয়ে থাকে। তো কেবল গেল মুভির হাফ, আর কাহিনী কেবল আসল মোড়ে চলে আসলো। এরপর যা যা ঘটতে চলেছে তা আপনাকে রীতিমতো অবাক করে দিবে। একটা ছেলে ভালোবাসার টানে কি কি করতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, তা এবার দেখতে চলেছেন। তবে সরি, মুভির বাকি অংশ ভিডিওর দ্বিতীয় পর্বে আপলোড করেছি, স্ক্রিনে দেখুন দ্বিতীয় পর্বটি ভেসে উঠেছে। একটু কষ্ট করে সেটাতে ক্লিক করলেই দ্বিতীয় পর্বটি ওপেন হয়ে যাবে। আর হ্যাঁ, এই মুভিটি আমার পছন্দের সেরা 5টি মুভির মাঝে একটি মুভি। এই মুভির বরবাদিয়া গানটি এবং সিদ্ধার্থ গানটি গত 1 বছর থেকে প্রতিদিন দিনে মিনিমাম 5 থেকে 10 বার শুনি, তবু আজও যেন স্বাদ মেটে না। পারলে সিদ্ধার্থ গানটি শুনে দেখবেন, গানের প্রতিটি সুরে কলিজা কেঁপে ওঠে। তো আমার ফেভারিট একটা মুভি এক্সপ্লেন করতেছি, তাই আমার অবুঝ মন অন্য ভিডিওর থেকে এই ভিডিওতে একটু বেশি লাইক কমেন্ট আশা করতেছে। প্লিজ আশাটা পূরণ করে দিয়ে পরের ভিডিওতে আসেন, প্লিজ প্লিজ প্লিজ।